অ্যাডভার্সারিয়াল সম্পর্ক বা তাদের ইম্পেডিমেন্টটাকে কেমন করে অতিক্রম করার প্ল্যান করছেন, বা তাদের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করবেন যেন একসাথে কাজ করতে পারে পলিটিশিয়ান, ব্যুরোক্র্যাট অ্যান্ড বিজনেস? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখুন, বিএনপি তো সবসময় বলে আসছে এবং গত 16 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল তার মূল উদ্দেশ্য ছিল কি, এমন একটা বাংলাদেশ গড়ে তোলা যেখানে মেধার মূল্যায়ন হবে, যেখানে বৈষম্য থাকবে না। সেই বৈষম্যহীন বাংলাদেশ তো শুধু প্রাইভেট সেক্টরে না, পাবলিক সেক্টরেও আমাদের রূপান্তর করতে হবে। সুতরাং আমরা যে ইকোসিস্টেমের কথা বলছি, আমাদের ব্যুরোক্রেসি, বিজনেস, পলিসি ফ্রেমওয়ার্কে যারা কাজ করছেন, ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনে, প্রতিটা জায়গায় আমরা চাই দলীয়করণের ঊর্ধ্বে উঠে যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য যা কিছু ভালো সেখানে আমরা সহযোগিতা করতে চাই। বিএনপির পূর্ববর্তী যে সরকারগুলো ছিলেন, এখানে আমাদের ফর্মার মিনিস্টার, স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমির খসরু মাহমুদ স্যার রয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিএনপি চেষ্টা করেছে দলীয়করণের ঊর্ধ্বে উঠে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে। কিছু সীমাবদ্ধতা ছিল, তবে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অবশ্যই বৈষম্য যেন না হয় এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, এমন ব্যুরোক্রেসি তৈরি করার জন্য, এমন পাবলিক সেক্টর রিফর্মের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি শুধু সেই প্রসঙ্গে এতটুকু বলবো, 2016 সালে যখন আমরা ভিশন 2030 প্রণয়ন করেছিলাম শেখ হাসিনা সেই ফ্যাসিবাদের সময়, এবং সেই রিফর্মের আমাদের প্রপোজাল যদি দেখি 2022 সালে 27 দফা এবং 2023 সালে 31 দফা, প্রত্যেকটা জায়গায় কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের সুস্পষ্ট রূপরেখা দেওয়া ছিল। এই রাষ্ট্র কাঠামো মেরামতের মূল উদ্দেশ্যই একটি জবাবদিহিমূলক স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে স্টেটের প্রত্যেকটা অর্গানের ভিতর জুডিশিয়ারি, আমাদের এক্সিকিউটিভ, লেজিসলেচার, এক একটার সাথে একটা যে সম্পর্ক, সেখানে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়। এমন একটা ব্যবস্থা যেখানে যে কেউ চাইলে দলীয়করণ করতে পারে না। যার কারণেই কিন্তু আমরা আমাদের পাবলিক সার্ভিসকে, স্টেট অ্যাপারেটাসগুলোকে অ্যাকাউন্টেবল করবার জন্য বেশ কিছু রিফর্ম প্রপোজাল দিয়েছিলাম। কনস্টিটিউশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, পার্লামেন্টকে যদি যুগোপযোগী করার জন্য, আরও কার্যকর করার জন্য আর্টিকেল 70 থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই মূল উদ্দেশ্য এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে আর স্বেচ্ছাচারিতা গড়ে না ওঠে। সুতরাং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী যে অবস্থান, সেটা আকাঙ্ক্ষা ছিল সে বাংলাদেশ যেখানে রাজনীতিবিদ হোক, আমাদের যারা সরকারি কর্মজীবী রয়েছেন ওনারা হোক, এবং প্রাইভেট সেক্টর হোক, প্রতিটা ক্ষেত্রে আমরা দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। যার কারণে আমরা যে সবার আগে বাংলাদেশ স্লোগানটা বলছি, এটা তো সমাজের প্রতিটি স্তরে, রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব প্রফেশনালের মতো বললেন। সংক্ষেপে, শর্ট অ্যান্ড সুইট একটু আলোচনা করতে বলছি। থ্যাংক ইউ শফিক ভাই। I'll be very brief, so এখানে অনেক প্যানেলিস্ট আছেন। প্রথমত, আপনি যে বাংলাদেশে বিনিয়োগ আনতে চান, ইনভেস্টমেন্ট বাড়াতে চান, ফার্স্ট থিং হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ টু প্লে দ্য রোল অফ ফ্যাসিলিটেটর। আমরা এখানে বাংলাদেশে দেখি ওভার রেগুলেশন দেখি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। অ্যান্ড এখানে অনেকে ডিরেগুলেশনের কথা বলছে। আপনার বিএনপি যে ইনভেস্টমেন্ট পজিশন পেপারটা আমরা লঞ্চ করছি কয়েক মাস আগে, আমি কিন্তু ওখানে মাস ডিরেগুলেশনের কথা বারবার বলছি, বিকজ দ্যাটস দ্য ওয়ে আউট। এখন if the government has to play the role of a facilitator, তখন আপনার কিন্তু পুরো ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমটাকে আপনার আমাদের এখন রিথিঙ্ক করতে হবে, ইকোনমিক মডেলটাকে রিথিঙ্ক করতে হবে। সো হোয়াট ডু উই ডু? সো ফার্স্ট থিং উই নিড, যে নতুন একটা মডেলের কথা অনেকে বলছেন এখানে, ফার্স্ট থিং উই নিড টু ডু ইজ আমাদেরকে একটা ডেট বেস ইকোনমি থেকে বের হয়ে একটা ইনভেস্টমেন্ট বেস ইকোনমির দিকে আসতে হবে। সো গত 15 বছরে আমরা কি দেখেছি? there was a government that বারবার was borrowing money and was printing money. And that's why আমরা একটা false growth এর perspective পেয়েছি, and it was jobless growth. It was not sustainable, clearly. তো আপনার যদি একটা টেকসই উন্নয়ন আপনি চান, তাহলে আপনার প্রথমে একটা ইনভেস্টমেন্ট বেস ইকোনমিতে যেতে হবে, যেখানে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সম্পদের সৃষ্টি হবে, ওয়েলথ ক্রিয়েশন হবে। সো দিস ইজ ওয়ান থিং। এই অ্যাপ্রোচটাকে আমাদের, এই প্যারাডাইম শিফটটা আমাদের আসতে হবে সবার আগে। তারপর হচ্ছে কি, আমাদের বেসিক্যালি বাংলাদেশে, আমি নিজে একজন প্রাইভেট সেক্টর মানুষ, আই এম ওয়্যারিং 2 hats হিয়ার টুডে। আমি রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ব্যবসার সাথে সম্পৃক্ত। সো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেসগুলো কি, বাংলাদেশে বিনিয়োগ যারা করতে আসেন, ডোমেস্টিক ইনভেস্টর বলেন, যারা বাইরে থেকে আসেন, তারা কি চান? সবাই একটা টাইম বাউন্ড এক্সপিরিয়েন্স চান। সবাই 5, 6 মাস, 7 মাস ধরে সরকারি অফিসে গিয়ে ঘুরতে চান না। হ্যাঁ, একটা পার্টিকুলার সময়ের মধ্যে তারা চান তাদের যে লাইসেন্সিং ডকুমেন্টেশন যেন হয়ে যায়। 1, 2 হচ্ছে সবাই চান হচ্ছে গিয়ে একটা কি বলবো, ওয়ান স্টপ সার্ভিস, যেখানে গিয়ে সেটা মোটামুটি সব সুযোগগুলো তারা পান। থার্ড হলো, আপনার দেখবেন যে রেগুলার যেটা হয়, আপনার বেশিরভাগ ইনভেস্টমেন্ট ফান্ড রিপ্যাট্রিয়েশনের তাদের মধ্যে একটা ভীতি কাজ করে, যে আমি বাংলাদেশে বিনিয়োগ করবো, আমি টাকাটা কেমন করে ফেরত নেব। হ্যাঁ,
সো আপনার ইভেন্চুয়ালি যেটা করতে হবে, আপনাকে এই রেগুলেটরি ফ্রেমওয়ার্কটাকে স্ট্রিমলাইন করতে হবে। সো আপনার রেড টেপিজমকে যদি না কমাতে পারেন, ব্যুরোক্রেটিক আপনার না কমিয়ে আনতে পারেন, তাহলে কিন্তু আপনি বিনিয়োগ বাংলাদেশে আনতে পারবেন না। সো এই জিনিসগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে। সো আরেকটা জিনিস হলো, ধরেন বিনিয়োগকারী যখন বাংলাদেশে আসে, অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার অনেক ইস্যুস থাকে, এগুলোকে আপনার সামহাও দি আদার আপনার এগুলোকে প্ল্যাকেট করতে হবে। সো আপনার প্রথমত যে আইডেন্টিফাই করতে হবে যে বিনিয়োগ যারা করতেছে তারা কি চাচ্ছেন। হ্যাঁ, সো এই জিনিসগুলোকে যদি আপনি আমি রেগুলেট না করে আনি, স্ট্রিমলাইন না করে আনি, তাহলে যেটা হবে কি, বিনিয়োগের জন্য আসবে অনেকেই, কিন্তু ইভেন্চুয়ালি স্থায়ী কোনো বিনিয়োগ হবে না। যেমন বিডাকে আপনার একটা লিগালি বাইন্ডিং এজেন্সি করতে হবে। তো সবাই, আমি অনেক ইনভেস্টার ফরেন ইনভেস্টারের কথা বলি, তারা বিদেশে যায়, আসার পরে দেখে যে বিভিন্ন অর্গানাইজেশন তাদের দৌড়াদৌড়ি করতে হয় একটা অফিসে বলে যে, তো এই ক্ষেত্রে যেটা বিডা কোনো সহযোগিতা তারা করতে পারে না। সো এই 5-6 মাস তাদের সময়টা নষ্ট হয়ে যায়। সো এই জিনিসটাকে আমাদের করতে হবে। আমরা কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট পজিশন পেপারে একটা এফডিআই ক্যাপ্টেন্সের কথা বলছি, যে বিডাতে থাকবে, যারা ইনভেস্টার যখন বিদেশ থেকে আসবে তাদেরকে গাইড করবে। দে উইল ডু অল দ্য রুটিন অ্যান্ড অল দ্য রেগুলার রুটিন ওয়ার্ক করে ইনভেস্টাররা খালি দেশে এসে বিডাতে যাবে এবং এই এফডিআই ক্যাপ্টেন তাদেরকে গাইড করবে, তাদের প্রসেসগুলোকে কমপ্লিট করবে উইদিন পার্টিকুলার টাইম পিরিয়ড। কারণ এখানে আপনার কেউ কিন্তু একটা ইনডেফিনিট পিরিয়ড অফ টাইমে বাংলাদেশে গিয়ে সেই ইনভেস্টমেন্ট কেউ করতে চাইবেন না, তাদের একটা বেশি টাইম বাউন্ড এক্সপিরিয়েন্স দরকার। সো এই জিনিসগুলো আমাদের আই থিঙ্ক লক্ষ্য রাখা দরকার। আর একটা জিনিস সেক্টরাল ডাইভার্সিফিকেশন, আমাদের ডেফিনেটলি উই নিড সেক্টরাল ডাইভার্সিফিকেশন। আমরা যখন আরএমজি এবং রেমিটেন্সেস উপরে যে আমাদের নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে, সেটা কমাতে হলে কিন্তু আপনার নতুন সেক্টরগুলোকে উন্মোচন করতে হবে। বাট অ্যাট সেম টাইম দ্য চ্যালেঞ্জ ইজ, আপনার কি নেসেসারি স্কিল সেট আছে এই সেক্টরগুলোকে প্রোভাইড করার জন্য? কাজে আপনার স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড আপনার সেক্টরাল ডাইভার্সিফিকেশন হ্যাজ টু গো প্যারালাল ইয়েতে। সো স্কিল সেটগুলো যখন ডেভেলপ করেন, তখন আপনার ওই সেক্টরের জন্য যখন আপনার দক্ষ কি বলবো দক্ষ যারা কাজ করবেন তাদেরকে যখন আপনি রেডি করতে পারেন, তাহলে আপনি ওদেরকে ওখানে আপনাকে প্রোভাইড করতে পারবেন। তো এই দুটো জিনিস কিন্তু প্যারালালি চলতে হবে। তো সেক্টর ডাইভার্সিফিকেশনের কথা আছে, প্রোডাক্ট ডাইভার্সিটির কথা আছে, দিস ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল। সো আমার মনে হয় যে এই কিছু জিনিস যদি আমরা নজর রাখি, আই থিঙ্ক দেন আমরা একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ইকোসিস্টেম অর বিজনেস ফ্রেন্ডলি ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। আরেকটা কথা আমরা বারবার বলছি, উই টকিং অ্যাবাউট ইকোনমিক ডেমোক্রেটাইজেশন। আমরা বারবার পলিটিক্যাল ডেমোক্রেসির কথা বলি, বাট আপনার ইকোনমিতে কিন্তু ডেমোক্রেসি দরকার। কারণ আমরা গত 15 বছর একটা অলিগার্কিক সিস্টেমে ফেরত যেতে চাই না। সো আই নিড এন ইকোনমিক সিস্টেম আর এমন ডেমোক্রেসি ইন ইকোনমি যে সকলের সমান সুযোগ থাকবে, কোনো বৈষম্য থাকবে না। যারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবে, সে মিডিয়াম বিজনেস হোক, স্মল বিজনেস হোক, অর স্মল মিডিয়াম বিজনেস হোক, লার্জ বিজনেস হোক, there has to be an equal opportunity for all. ওই সিস্টেমটাকে আপনার ডেভেলপ করতে হবে। সো আই থিঙ্ক দিজ আর ভেরি কি ফ্যাক্টরস। আই থিঙ্ক আমাদের একটা প্রিন্সিপাল মাইন্ড শিফট দরকার, যেখানে আমরা বেসিক্যালি ইনভেস্টমেন্ট যে সিনারিটাকে নতুনভাবে চিন্তা করতে হবে। সো আমি এতটুকু বলবো, আই উইল নট টেক টু মাচ টাইম বিকজ দেয়ার ইজ মোর পিপল টু স্পিক হিয়ার। সো থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে বেসিক্যালি ইনক্রিমেন্টাল। হ্যাঁ, না উই ডোন্ট নো when সো বাট মূল জিনিসটা এখানে যেটা আমরা এখন আলাপ করছিলাম, যে দেয়ার হ্যাজ টু বি পলিটিক্যাল উইল। সো ওই পলিটিক্যাল উইল যদি থাকে, দেন এখন পলিসি হতে পারে, অ্যান্ড অলওয়েজ কনসার্ন ইজ অনেক ধরনের পলিসি ইমপ্লিমেন্টেশনে কেমনে হবে। তো দেয়ার হ্যাজ টু বি পলিটিক্যাল উইল প্রথমত। আরেকটা জিনিস হলো কি, আপনার ইন টার্মস অফ ব্যুরোক্রেসি, আই থিঙ্ক ব্যুরোক্রেটিক মাইন্ডসেটটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতে হবে। ইটস নট জাস্ট দ্য পলিটিশিয়ানস অর দ্য স্ট্রাকচার অর দ্য ফ্রেমওয়ার্ক ইটসেলফ। সো আপনি এখানে মাইন্ড কন্ডিশনিং, ট্রেনিং, দিস থিংস উইল ম্যাটার। আমি যেটা আগে বললাম, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু প্লে দ্য রোল অফ ফ্যাসিলিটেটর। গভর্নমেন্ট যদি একটা ফ্যাসিলিটেটর রোল প্লে করতে হয়, তাহলে কিন্তু আপনার গভর্নমেন্ট স্ট্রাকচারটাকে, পুরো ব্যুরোক্রেসি কিন্তু মাইন্ডসেটে চেঞ্জ আনতে হবে। এটা অন্য কেউ করতে পারবে না। সো দিস সামথিং দ্যাট হ্যাঁ, গভর্নমেন্ট ক্যান অ্যাকচুয়ালি আন্ডারটেক দিস থিংস, বাট ইভেনচুয়ালি আই থিঙ্ক কিছু আপনার কি বলবো, ইন টার্মস অফ আমরা যে ট্রেনিং এর কথা বলি, ইন টার্মস অফ কন্ডিশনিং এর কথা এগুলো কিন্তু আমাদের ব্যুরোক্রেটিক স্ট্রাকচারের মধ্যে আনতে হবে। সো দে স্টার্ট থিঙ্কিং ডিফারেন্টলি। অ্যান্ড নতুন ইকোনমিক মডেল যেটা আমরা কথা বলছি, উই টকিং অ্যাবাউট বিকজ আমরা আগের সিস্টেমতে যেতে চাই না। সো উই আর টকিং অ্যাবাউট দ্য ডেমোক্রাটাইজেশন অফ দ্য ইকোনমি এজ ওয়েল, অ্যান্ড ডেমোক্রেসি, এই যে কোয়ালিটেটিভ চেঞ্জেস গুলা কিন্তু ইজ অল পার্ট অফ দিস হোল কমপ্লিট ফ্রেমওয়ার্ক যেটা আমরা আলাপ করছি আর কি।
রিফর্ম সামিট করেছেন, তাদেরকে ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি to cut out the inaugural ceremony, so-called inaugural ceremony, Bangladeshi culture. This inaugural ceremony takes up 1 to 2 hours. And the first thing, that's example you have said, by cutting out the inaugural ceremony. And I am not here the chief guest, I am one of the speakers, right? A chief guest culture is not very, I don't think it's any good. এটা বোধহয় খুব বেশি এখন বিশ্বের কোথাও খুব বেশি চালু নাই। So I take me as one of the participants, not chief guest, okay? Right. And thirdly, যে পার্টিসিপেন্টদের দেখছি অনেকেই ইয়াং আছে এর মধ্যে, এবং জেন্ডার ইস্যু খুব একটা বোধহয় অডিয়েন্সের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। সো দ্যাট ইজ দেয়ার। তা আমি কোনো এমনি রাজনৈতিক পার্সপেক্টিভটাকে কথা বলতে গেলে অনেক সময় দরকার হবে, আমি সেদিকে যাব না। I will be like one of the participants, and I was immensely benefited সবার কথা শুনে আজকে। তা আমি যে আলোচনাগুলো হয়েছে, I think you have covered most of it, এগুলো আমি রিপিট করতে চাই না, রিপিট করার কোনো প্রয়োজন নেই। আমি খালি একটু রেসপন্স করতে চাই অনেকগুলো আলোচনা যেগুলো হয়েছে, ওগুলো রেসপন্স করলে I think it will be more beneficial discussion. Lastly, যে একজন প্রশ্নকর্তা ওখান থেকে বলেছেন যে হাউ ডু ইউ এই ব্যুরোক্রেসিকে, দুজনের প্রশ্ন ছিল মূলত উনি কোথায়, যে ব্যুরোক্রেসিকে চ্যালেঞ্জ করার জন্য বলেছেন, হাউ ডু ইউ ডু দ্যাট? যে চ্যালেঞ্জ করার কিছু নাই, অ্যাকাউন্টেবল করারও খুব বেশি কিছু নাই, যদি আমরা তাদের দায়িত্বগুলো কমিয়ে আনি, তাদের কাজটা কমিয়ে আনি, তাদের হাতে সব দায়িত্ব দেওয়ার দরকার তো নেই। কোয়াইট সিম্পলি বলতেছি আমি, জাস্ট গো ফর সিরিয়াস ডিরেগুলেশন। And when I say serious deregulation, I mean serious deregulation. If you can go for serious deregulation, implement, ওদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য খুব বেশি কিছু থাকার কথা না, কিন্তু জাস্ট মেক ইট সিম্পল। ইনভেস্টমেন্ট বলেন, ইকোনমি বলেন, ডে টু ডে লাইফ বলেন, মেক ইট সিম্পল। সো I can assure you, if given chance, we will go for serious deregulation. And we have already worked it out in all respect. এই যে বলল যে 6 মাস কেন একটা কি বলে একটা কোম্পানিকে অপারেশনে যাওয়ার জন্য লাগবে, এখানে তো আবিষ্কার ইনোভেট করার কিছু নাই। Just take the global best practices. It is before us. Even Rwanda's মতো country, a country like Rwanda, ওরা যে রিফর্ম করছে, practically they are becoming the consultant for Africans, Rwanda. সুতরাং বাংলাদেশ করতে পারবে না, এটা তো কোনো কথা হতে পারে না। আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম, বিজেএমই এর গার্মেন্টস অ্যাসোসিয়েশনের লোকজন আমার কাছে আসলো যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর, আপনি ইপিবি চেয়ারম্যান, এখন ইপিবির একটা ইউডি সার্টিফিকেট লাগে। আপনি যারা এক্সপোর্টার তারা বুঝতে পারবেন। ইউডি সার্টিফিকেটটা হচ্ছে আপনি কতগুলো কাপড় আনলেন, কতটুকু আনলেন, আর কতটুকু এক্সপার্ট করলেন, এটা রিকনসাইল করে, অর্থাৎ আপনি সঠিকভাবে কাপড়গুলো ইউটিলাইজ করে এক্সপোর্ট করেছেন নাকি অন্য কিছু করেছেন। সো ইউডি সার্টিফিকেট ইজ নিডেড। এই সার্টিফিকেটটা ইস্যু করতো এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এক সময়। আমাকে বিজেএমই এর নেতৃবৃন্দ এসে বললো, খসরু ভাই, আমরা তো একটা বিপদে আছি, এখানে করাপশন, একদিকে পয়সা দিতে হয় ইউডি সার্টিফিকেট জন্য, ব্যুরোক্রেসি, হ্যারাসমেন্ট, আমাদের শিপমেন্ট ডিলে হচ্ছে।
তখন আমি বললাম, ইফ এই দায়িত্বটা যদি আমি ইপিবি থেকে বের করে নিয়ে আপনাদের অ্যাসোসিয়েশনকে দেই, ক্যান ইউ সেলফ রেগুলেট? টেক ইট আউট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড গিভ ইট টু দ্য অ্যাসোসিয়েশন, ক্যান ইউ সেলফ রেগুলেট? তাহলে আমাকে দিয়ে দেখেন আপনি। And I've done that. ইপিবির ভিতর থেকে অনেক প্রটেস্ট আমার বিরুদ্ধে, বিকজ এখানে তো লাভ আছে, এখানে পয়সা পাচ্ছে, এখানে পাওয়ার আছে, এখানে কন্ট্রোল আছে। So they wouldn't like it. I know they wouldn't like it. I know there will be resistance. So nothing doing. I took it out of EPB and gave it to export BJMEA. আজ পর্যন্ত চলতেছে এটা। The private sector আজ পর্যন্ত চলতেছে এটা। সো আমি প্রাইভেট সেক্টরকে বলছি এখন, আপনারা যারা ট্রেড বডি আছেন, বি প্রিপেয়ার্ড অ্যান্ড আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং আপনারা করেন। ইফ উই হ্যাভ দ্য চান্স টু রান দ্য নেক্সট গভর্নমেন্ট, we will take out lot of jobs from the government and give it to you to self-regulate. Be prepared for it. Thirdly, অনেকে বলেছেন ফিজিক্যাল কন্ট্যাক্ট কমিয়ে আনতে হবে, পারলে বন্ধ করে দিতে হবে। উই হ্যাভ টু ডু থিংস অনলাইন। আমাকে গভর্নমেন্ট অফিসে কেন যেতে হবে? Why do I have to confront a bureaucrat? গভর্নমেন্ট অফিসে গিয়ে তার অফিসে বসে থাকতে হবে, তার পেছনে কেন দৌড়াতে হবে? Why can't we do it online? Simple. I can assure you, আমরা চেষ্টা করতেছি, উই আর অলরেডি ওয়ার্কিং অন ইট, গভর্নেন্সের মধ্যে, যে একেবারেই ফিজিক্যাল কন্ট্যাক্ট আমরা শেষ বন্ধ করতে পারি কিনা। হয়তো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে ছোটখাটো। ফিজিক্যাল কন্ট্যাক্ট যত কমাতে পারবেন তত করাপশন কমে যাবে। বিকজ ইউ ডোন্ট হ্যাভ টু গো টু দ্য গভর্নমেন্ট অফিস এন্ড ফেস দিস পিপল। ফিজিক্যাল কন্ট্যাক্ট বন্ধ করে দেন। প্রত্যেক জায়গায় বিনিয়োগ না, খালি জীবনের প্রতিটি ক্ষেত্রে নাগরিকের যে সার্ভিসেস আছে সব জায়গাতে ফিজিক্যাল কন্ট্যাক্ট কমিয়ে দেন। কেউ আজকাল গভর্নমেন্ট অফিসে যায় না। বিশ্বের কোনো সভ্য দেশে গভর্নমেন্ট অফিসে কাউকে দৌড়াইতে হয় না। ও বাড়িতে বসে তার ইলেকট্রিসিটি, টেলিফোন বিল, তার পাসপোর্ট রিনিউ, এভরিথিং ইজ ডান অনলাইন, এভরিথিং। সুতরাং দিস ইজ দ্য থার্ড থিং। এবং এই তিনটা যদি ভালো করে ইমপ্লিমেন্ট করা যায়, এই যে ব্যুরোক্রেসির যে মাধ্যমে যে আমাদের সমস্যাগুলো হচ্ছে, আমি মনে করি বহুলাংশ কমে যাবে। নাও লাস্ট পয়েন্ট ইজ হাউ ডু ইউ ডু দ্যাট? আপনার পলিটিক্যাল উইল, অনেকে বলেছেন পলিটিক্যাল উইল ছাড়া তো এগুলো হবে না অবভিয়াসলি। আপনি পলিসি মেকিংয়ে ব্যুরোক্রেসির রোল থাকার কোনো কারণ নাই। ব্যুরোক্রেসির কাজ হচ্ছে এক্সিকিউট করা। ইট ইজ নট ফর দেম টু মেক পলিসি, as simple as that. Their job is to execute only. So let us, এই ক্যাপাসিটি বিল্ডিং গভর্নমেন্টের মধ্যে থাকতে হবে আপনি যখন পলিসি মেকিং করতে চান। আমি একটা কথা খুব রেসপেক্ট বলতেছি, যেমন এনবিআর এর এটি 2 ভাগ করছে না এখন, ওই যে ট্যাক্সের লোক আছেন উনি, কি লাভ হয়েছে? কোন লাভ হয়েছে? লাভ হবে না। কারণ আপনি সব এখানেও ব্যুরোক্রেটরা, ওখানেও ব্যুরোক্রেটরা। ইউ থিঙ্ক ইটস গুড এনাফ? ওরা কি বাংলাদেশের মানুষের, আর্থসামাজিক মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে ওদের হিসাবের মধ্যে এটা আছে? যারা পলিসি করবে, বাংলাদেশের মানুষ কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, ব্যবসায়ীরা কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, এবং এক একটা ব্যবসার পিছনে কি এফোর্ট যায়, এক একটা ব্যবসা পরিচালনায় তার কতগুলো সমস্যা সমাধান করতে হয়, এবং তার সারপ্লাস ইনকামটা কোথায় যায়, তার সারপ্লাস ইনকামটা ইউজফুলি ইনভেস্টমেন্টে যায় নাকি ওয়েস্টেজে যায়। সো দেয়ার ইজ সো মাচ টু কনসিডার। যারা এই ট্যাক্স পলিসি করবে তাদের মাথায় এগুলো থাকতে হবে। ইটস নট এ ব্যুরোক্রেটিক জব। সুতরাং এই যে বাইফার্কেশন যেটা করেছে,
এটাকে আমরা অন্যভাবে চিন্তা করছি। আমি আজকে এগুলো আর বেশি বলবো না, কারণ এগুলো বলতে গেলে অনেকক্ষণ কথা বলতে হবে। সো policy making is the job of the policy makers, not the bureaucrat. So we have to ensure that policy making is done by the policy makers. Now, this is, I think, in response to the question, একটা জেনারেল কিছু কথা আমি বলি। আমাদের এই যে আমরা ওনাকে কিছুটা টাচ করেছেন, আমাদের মূল অর্থনৈতিক পরিকল্পনায় আগামী দিনের অ্যাবসলিউট রাইট, একটা নতুন অর্থনৈতিক ভিশন থাকতে হবে, নিউ ইকোনমিক মডেলে যেতে হবে। যে মডেলে ইকোনমি চলেছে সেই মডেলে আপনি বেশি এগোনোর কোনো সুযোগ নেই। দিস মডেল ওয়ার্ক ফর অনলি সেকশন অফ দ্য পিপল। বিগত যে ইকোনমিক মডেল আমরা উন্নয়ন করেছি একটা সেকশনের জন্য ইকোনমিটা কাজ করেছে, সাধারণ মানুষের জন্য কাজ করে নাই। So we have to make sure that economy works for all, সবার জন্য, সবার পার্টিসিপেশন। আপনি দেশের উন্নয়ন করে যদি দেশের মানুষের পার্টিসিপেশন না থাকে, তার যদি শেয়ার না থাকে, তার যদি বেনিফিট না হয়, তো ইকোনমিক মডেলের মধ্যে there is some defect in it, obviously. তো এই জন্য আমরা যেটা বলেছি যে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, এটা ইজ নট এ স্লোগান, it is the reality of the day that democratization of the economy যে স্লোগানটা বিএনপির পক্ষ থেকে আমরা দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সুযোগ থাকতে হবে। সে নেবে না নেবে সেটা তার ব্যাপার, বাট দেয়ার হ্যাজ টু বি অ্যান অপরচুনিটি ফর এভরি সিটিজেন অফ দ্য কান্ট্রি। ও যাতে পার্টিসিপেট করতে পারে ইকোনমিতে, তার জন্য সেটা সুযোগ থাকতে হবে। সেখানে কিসের কথা আমি বলছি? Again, I don't want to make a political statement যে সুযোগটা আছেন তো ভালো ভালো কথা সবাই বলবে, তাহলে সুযোগটা আমি কিভাবে দেবো তাকে? তাহলে আমি একটা এক্সাম্পল দিই। এগেন এক্সাম্পল দিলে স্টোরি টেলিং ইজ মোর ইম্পর্টেন্ট দেন গিভিং সর্ট অফ স্পিচেস। আমি এক্সাম্পলটা দিই। আমাদের ধরেন একটা গ্রামে একটা আর্টিজেন আছে, একটা কামার কুমার যারা বা পটারি বানায় না, পটারি বানায় ফর এক্সাম্পল দিয়ে আমি পুরোটা বোঝানোর চেষ্টা করতেছি। তারা পটারি বানাচ্ছে ডে টু ডে লাইফে, তাদের জীবনে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বিলিভ মি এরা গরিব থেকে গরিব হয়েছে, আরো এদের জীবনে কোনো পরিবর্তন হয়নি। সে করেছে, তার ছেলে মেয়েরা করতেছে, পটারি বানাচ্ছে তো বানাচ্ছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা। সেখানে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সাপোর্ট এই লোকগুলোর জন্য আমরা দিই, কোয়াইট অনেস্টলি দিতে পারি নাই। তাহলে আপনি ইকোনমিক ডেভেলপমেন্টে মেগা প্রজেক্ট করবেন, আপনি ইকোনমিক ডেভেলপমেন্টে ব্যবসায়ীদের জন্য করবেন, আপনি ইন্ডাস্ট্রিজদের জন্য করবেন, হোয়াট অ্যাবাউট দিস পিপল? তারও তো একটা ব্যবসা এটা। তাহলে আমি তাকে হাউ ক্যান ইউ সাপোর্ট দ্যাম? নাও আমি তাকে ইনপুট, তার যে ইনপুট প্রয়োজন সে ইনপুটে সাপোর্ট দিতে হবে। আমি তাকে তার প্রোডাক্টটাকে ডিজাইনিং এ সাপোর্ট দিতে হবে। সেটা একটা গদবাদা একটা কাজ করেই যাচ্ছে, যেটা শিখেছে ওটা, কিন্তু এটাকে আমি ডিজাইনিং এর মাধ্যমে তার প্রোডাক্টটাকে যে আমি ভ্যালুয়েট করতে পারি, সেই সাপোর্টটা আমরা দিতে পারি গভর্নমেন্টের পক্ষ থেকে। তাকে আমি ক্রেডিট সাপোর্ট দিতে পারি, তাকে আমি ব্র্যান্ডিং করার সুযোগ সৃষ্টি করে দিতে পারি, তাকে আমি সেলিং প্ল্যাটফর্ম দিতে পারি, লাইক আলিবাবা, অ্যামাজন, অনলাইন। তার বাড়িতে বসে সে অনলাইন সারা দুনিয়াতে করছে না। আমি তো চোখে দেখে আসছি থাইল্যান্ডের মতো দেশে যে ওয়ান প্রোডাক্ট ওয়ান ভিলেজের মধ্যে পুরো গ্রামের মানুষ একটা কাজ করতেছে বাড়িতে বসে সবাই করতেছে। এবং প্রোডাক্টগুলোর কোয়ালিটি যদি দেখেন, দে আর সেলিং অনলাইন অন অ্যামাজন, আলিবাবা, অনলাইন। কারো কাছে যেতে হচ্ছে না, তার ইন্টারন্যাশনালি অনলাইন সে অর্ডার নিচ্ছে, তার প্রোডাক্টের মার্কেটিং ব্র্যান্ডিং করছে। বাট দিস ইজ এ সাপোর্ট। গভর্নমেন্টের এখানে একটা বিনিয়োগ আছে, আমরা সেই বিনিয়োগটা কোনো সময় করি নাই। তো দিস ইজ রিয়ালিটি। আমরা সেই বিনিয়োগের জন্য আমাদের আগামী দিনে নতুন অর্থনীতিতে, নতুন মডেলে এই লোকগুলোর উপর আমাকে বিনিয়োগ করতে হবে। দিস আর দ্য পিপল, দিস ইজ ইকোনমি, দিস ইজ জিডিপি। তার লাইভলিহুড, আপনি বলছেন লিভ দেম আউট অফ দি পভার্টি। হাউ ডু ইউ লিভ দেম আউট অফ পভার্টি? বাই ডোলিং আউট ক্যাশ ট্রান্সফার ফেভার্স।
60টা 70টা আছে আপনার ইয়ের উপরে কি বলে সোশ্যাল সেফটি নেট। হোয়াট ফর? গিভ দেম। ওই যে বলে একটা গল্প আছে না, প্রত্যেকটা একটা লোক মাছের জন্য ওই যে জেলেরা যখন যায় একটা মাছ চায় প্রত্যেক দিন, বলে আমাকে একটা মাছ দাও। তো ওরা জেলেরা একটা দেয়, দুইটা দেয়, তিনটা দেয়। তার জন্য বলছে তুমি সারা জীবন দিলেও তো এটা হবে না, তাকে একটা জাল কিনে দাও, নাহলে একটা বড়শি দাও, সে যাতে মাছ শিকার করতে পারে। দ্যাট ইজ দ্য আনসার, নট ডোলিং আউট ফেভার্স অ্যান্ড ক্যাশ ট্রান্সফার। সো দিস ইজ হোয়াট উই প্ল্যান টু ডু, যে কি আমরা এদেরকে আপনি ভ্যালিউ এদের প্রোডাক্টগুলোকে মনিটাইজ করতে হবে, এদের প্রোডাক্টগুলোকে ট্রেডেবল করতে হবে, লোকালি ট্রেডেবল, ইন্টারন্যাশনালি ট্রেডেবল করতে হবে। দেন ইউ হ্যাভ দ্য জিডিপি। দেন আমি একটু অন্যদিকে যাই। আমাদের দেশে স্পোর্টস ইজ এন ইকোনমি। সারা দুনিয়াতে আপনি ব্রাজিলের স্পোর্টস ইকোনমি ইজ হিউজ, অস্ট্রেলিয়ার স্পোর্টস ইকোনমি ইজ হিউজ। এটার অনেক দিক আছে, যে বাংলাদেশের ইয়াং লোকজন যারা আছে, আমাদের ছেলেমেয়েরা যারা স্পোর্টসের যাদের নেক আছে, যাদের এবিলিটি আছে, তাদের কিন্তু এটা বিকাশ করার কোনো সুযোগ নাই। তাহলে আমাদেরকে তাদেরকে যদি সাপোর্ট দিতে হয়, আমাকে স্পোর্টসে বিনিয়োগ করতে হবে। কারণ স্পোর্টস ইজ অলসো ইকোনমি। লক্ষ লক্ষ লোক যে সারা দুনিয়া স্টেডিয়ামে যাইতেছে, দিস ইজ এন ইকোনমি। ইউ স্পেন্ডিং মানি, দিস ইজ জিডিপি। What is GDP? GDP is when you spend our money, that is GDP. So sports is a big area. আমরা প্ল্যান করছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যন্ত অঞ্চলে আমরা স্পোর্টস কমপ্লেক্স করব, যেখানে ক্রিকেট হবে, ফুটবল হবে, ব্যাডমিন্টন হবে, আর্চারি হবে, তারপরে আপনার শুটিং হবে। যার যে পটেনশিয়াল বাংলাদেশের, সারা বাংলাদেশ থেকে উঠে আসবে লোকগুলো। হ্যাঁ, এটা মেয়েরা সহত, আলাদা কিছু নেই। আই ডোন্ট থিঙ্ক, মানে মেয়েদের জন্য আলাদা বলে তো আই ওয়ান্ট টু ডিসক্রিমিনেট মহিলা, আমি কথাটা বলি না। আমার প্রজেক্টের মধ্যে পুরুষ মহিলা সব ইনক্লুডেড থাকতে হবে। দেয়ার ইজ নো সেপারেট ফর মহিলা, দেয়ার মাস্ট এভরিথিং ফর এভরিবডি, আলাদা কিছু হবে না এখানে, সবার জন্য। সুতরাং এই যে স্পোর্টস ইকোনমি তো হিউজ ইকোনমি, জিডিপিতে বিগ কন্ট্রিবিউশন। আমরা এই ইকোনমির দিকে তাকাচ্ছি না, আমরা খালি ম্যানুফ্যাকচারিং, আমরা খালি এইটা, আমরা ওইটা। ফাইন, এভরিথিং আই এগ্রি, ম্যানুফ্যাকচারিং নোবডি ক্যান এগ্রিজ মোর দেন মি, ফাইন। বাট এটা অন্য লোকগুলো তো বাইরে থেকে যাচ্ছে, তাদের পটেনশিয়াল আমি ট্যাপ করতে পারতেছি না। হোয়াট অ্যাবাউট থিয়েটার, লেডিস, থিয়েটার? বাংলাদেশের মানুষ থিয়েটার লাভ থিয়েটার। আমরা কি কোনোদিন ইনভেস্ট করেছি? আপনি লন্ডনে গেলে, আপনি থিয়েটার ডিস্ট্রিক্টে যান লন্ডনে, কি আছে ওখানে? থিয়েটার চলতেছে, ডিজাইনার শপ আছে, স্ট্যান্ড আপ কমেডি চলতেছে, ফাইন ডাইনিং চলতেছে, আপনার ডিজাইনার কাপড় চোপড় বিক্রি করতেছে, ডিজাইনার পটারি বিক্রি হচ্ছে। দ্য হোল ইকোনমিক অ্যাক্টিভিটি দ্যাট ইজ গোয়িং অন সারাউন্ডিং দি ইয়েকে বলে থিয়েটার ইজ এ হিউজ ইকোনমি। দে কল ইট ক্রিয়েটিভ ইকোনমি, ইউকেতে দে কল ইট ক্রিয়েটিভ ইকোনমি। তো বাংলাদেশের মানুষ, ঢাকায় মানুষের বাড়িতে দাওয়াত খাওয়া ছাড়া আর কোনো এন্টারটেনমেন্ট আছে ঢাকাতে? বাংলাদেশে আছে দাওয়াত খাওয়া ছাড়া? আমি যদি একটা থিয়েটার দেখতে চাই, আমার কোনো স্কোপ নেই। উই হ্যাভ নট ইনভেস্টেড, এবং আমরা প্ল্যান করেছি উই উইল গো ফর এ বিগ থিয়েটার ডিস্ট্রিক্ট ইন ঢাকা আগামী দিনে। আমাদের শিল্পীরা কাজ করবে, আমাদের লাইটম্যান কাজ করবে, মেকআপ ম্যান কাজ করবে, আমাদের যারা থিয়েটার চালাবে তারা কাজ করবে। বিগ এমপ্লয়মেন্ট, and this is GDP, gross domestic product. This is GDP. Every money you spend in আমরা লন্ডনে গেলে $500 দিয়ে টিকিট কিনি, থিয়েটার দেখি। বাংলাদেশে 5,000 টাকা দিয়ে বিরাট দেখে লক্ষ লক্ষ মানুষ আছে, if it is a good theater. This is economics, this is GDP. আপনি আসেন IT রিলেটেড বিজনেস, কোর বিজনেস, বাংলাদেশের যে পটেনশিয়াল অনেকেই বলেছে, IT রিলেটেড বিজনেস হিউজ পটেনশিয়াল। আমি জানি না ফিগার এক্স্যাক্টলি কত, ফয়সাল বলতে পারবে, যে প্রায় 2 লক্ষের কাছাকাছি ফ্রিল্যান্সিং হচ্ছে, তাই না? হ্যাঁ, 250,000, ওকে, সো আই ডোন্ট নো এনাফ। 250,000
ফ্রিল্যান্সিং করতেছে আমাদের ছেলেমেয়েরা বাড়িতে বসে। আমরা এটা মনিটাইজ করতে পারিনি, আমরা এটাকে মেইন স্ট্রিম করতে পারিনি, বিকজ আমরা ডিরেগুলেট করতে পারিনি। এই যে টাকার কথা বলছে, এরা টাকাও তো আনতে পারছে না, বিকজ আমরা তো আমাদের দেশে পেপ্যাল নাই, আমাদের দেশে অন্য কোনো প্ল্যাটফর্ম নাই যেটার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা যে কাজ করলে তাদের টাকা আনবে আবার নেবে। আমি আনার পক্ষে না, খালি আমি নেওয়ারও পক্ষে। একটা ছেলে মেয়ে যদি, আমাদের ইয়াং ছেলেমেয়েরা যদি $1,000-2,000 মাসে আর্ন করে, তাই ওর কি নিজের টাকা বাইরে পাঠাতে পারবে না? এটা কোন ধরনের কথা? এটা ওয়ান ওয়ে স্ট্রিট দিয়ে তো কোনো রকম ইকোনমি চলে না। ইফ ইউ ওপেন আপ, ইউ ওপেন আপ। It's not half open up, 3/4 open up. You either open up or you don't open up. And you don't open up, nobody is going to come to Bangladesh. সোজা কথা। আপনি যদি ইনভেস্টমেন্ট চান, ওই পরিবেশ আপনাকে সৃষ্টি করতে হবে বাংলাদেশে। So we like to be a trading post, open 24/7, trading post. Bangladesh must be treated as a trading post, open 24/7, and everything will be done online. কারোর পিছিয়ে দরজা, আমরা তো ওই যে আমরা বলেছি বিডার, তো বিডার তো সরকারি একটা অফিস হবে না, তো বিডাতেও তো প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন থাকতে হবে। আই থিঙ্ক বিডার শুড বি অলসো রিকনস্টিটিউটেড উইথ দ্য প্রাইভেট সেক্টর পার্টিসিপেটেড ইন বিডার। এখানে কোনো একজন লোক বিডা চালাতে পারে না, কোনো 3 জন লোক বিডা চালাতে পারে না। বিডা ইজ এন অর্গানাইজেশন, ওকে? সো ইট হ্যাজ টু হ্যাভ এ সেট অফ পিপল, and we also have to ring fence certain institutions. Central Bank, বাংলাদেশ ব্যাংকে আপনি ইন্ডিপেন্ডেন্স দিতে হবে। আপনি যদি ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম করতে চান, ফিনান্সিয়াল সেক্টর ডিসিপ্লিন চান, ওয়াচডগ চান, মনিটরিং চান, বাংলাদেশ ব্যাংকে ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, নট অটোনমি। সাম পিপল টক অ্যাবাউট অটোনমি। অটোনমি ইজ নট এনাফ। ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। এই যে আমরা বিএনপির সময় যেটা আমরা আপনার ব্যাংকিং ডিভিশন বলে একটা করেছে, এটা হচ্ছে মিনিস্ট্রিতে, ফাইন্যান্স মিনিস্ট্রির মধ্যে ওই রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করবে তারা। অর্থাৎ তাদের পছন্দ মতো এমডি বসাবে, তাদের পছন্দ মতো বোর্ড বসাবে, তারপর চুরি করো, লুটপাট করো, শেষ। তা আমরা তুলে দিয়েছিলাম বিএনপির সময়, এটা আমরা লাস্ট বিএনপির সময় আমরা তুলে দিয়েছি। শেখ হাসিনা এসে আবার এটা করেছে, কারণ এটা তো লুটপাটের একটা উত্তম জায়গা। তো এতগুলো রাষ্ট্রীয় ব্যাংকে এতগুলো টাকা করেছে। আমি এখন আপনাদেরকে বলতেছি, উই উইল স্ক্র্যাপ দিস ব্যাংকিং ডিভিশন ইন দ্যাট, উইল স্ক্র্যাপ ইট, এবং দ্য হোল ম্যানেজমেন্ট, মনিটরিং, ওয়াচডগ হ্যাজ টু গো টু সেন্ট্রাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংক উইল ডু দ্য জব ইন্ডিপেন্ডেন্টলি। আপনি যদি ইনস্টিটিউশনগুলোকে যদি ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে না দেন, প্রফেশনালি অপারেট করতে না দেন, আপনি কোনো রাজনীতি, কোনো দলীয় সরকার চালায় না, সরকার চালায় ইনস্টিটিউশনগুলো। আপনি যদি মানে আই থিঙ্ক ইটস ভেরি শর্ট সাইটেড অফ এনি পলিটিক্যাল গভর্নমেন্ট টু কারাপ্ট দি ইনস্টিটিউশন, শর্ট সাইটেড। আন্দাজ ফর চুরি করার জন্য হলে ঠিক আছে, আপনি চুরি করার জন্য একটা প্রোগ্রাম নিয়েছেন লুটপাট করার জন্য, তাইলে আপনি সব করাপ্ট করে ফেলেন, ঠিক আছে। বাট ইফ ইউ হ্যাভ দ্য পলিটিক্যাল উইল টু রান দ্য গভর্নমেন্ট ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি, তাহলে আপনাকে ইনস্টিটিউশনগুলোকে ইন্ডিপেন্ডেন্ট চলতে হবে। লাইক বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, you cannot politicize. আমরা করি না। আপনি দেখেন বিএনপি 2-3টা গভর্নমেন্টে আমরা কোনো সময় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিই না সেন্ট্রাল ব্যাংকে। আমরা কোনো সময় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পলিটিসাইজ কোনো অ্যাপয়েন্টমেন্ট দিই না, আই ক্যান সে উইথ কনফিডেন্স। এবং এই জন্য আমাদের সময় কোনো সময় স্টক মার্কেট লুটপাট হয় নাই, আমাদের সময় ব্যাংক লুটপাট হয় নাই, বিকজ উই নেভার পলিটিসাইজড। দেয়ার আর আদার, বিটিআরসি একটা জায়গা ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমি আইটি রিলেটেড, আমাদের ছেলে মেয়েদের কাজ করবে, এই যে বিটিআরসি আর একটা জায়গায় ইন্ডিপেন্ডেন্টলি প্রফেশনালি অপারেট করতে হবে। সো এইখানে তো বিরাট এমপ্লয়মেন্টের একটা বিষয় আছে আইটি রিলেটেড। আমি যেটা বললাম, গ্রামে গঞ্জে থেকে শুরু করে, আপনার স্পোর্টস থেকে শুরু করে, থিয়েটার থেকে শুরু করে, আইটি রিলেটেড বিজনেস, দিজ আর অল এমপ্লয়মেন্টের জন্য তৈরি আছে। এবং আমাদের দেশে কোনো
কল সেন্টার আমরা ভালোভাবে করতে পারি নাই, আমরা ডেটা সেন্টার করতে পারি নাই। সো দিস ইজ সামথিং উই হ্যাভ টু ডেভেলপ। এবং আমাদের বিরাট প্ল্যান নিয়ে আমরা আসতেছি অন আইটি রিলেটেড বিজনেস। উই হ্যাভ এ বিগ প্ল্যান। নাও দি মানি কামিং টু দি কোয়েশ্চেন অফ ইনভেস্টমেন্ট, টাকা নাই, ব্যাংকে টাকা নাই, সেভিংস কমে গেছে, তাহলে where do you go from here? একটা জায়গায় তো যেতে হবে, সেভিংস বাড়াতে হবে, ব্যাংকিং সেক্টর এগুলো করতে হবে, এগুলো রিফর্ম। আমি অত ডিটেলসে যাচ্ছি না, কিন্তু আমাদের কি একটা ক্যাপিটাল মার্কেট আছে? ফিনিশড, ডিস্ট্রয়েড, লুটপাট করে ফিনিশ। এসইসিতে নিজের লোক বসাইতে হবে, সে লুটপাট করবে, তার মাধ্যমে লাইক সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের মাধ্যমে লুটপাট করো, এসইসি চেয়ারম্যানের মাধ্যমে লুটপাট করো। দিস আর দ্য, তাহলে বাংলাদেশের স্টক মার্কেট ফিনিশড। এর সাথে সাথে কত মানুষের যে কত টাকা ধ্বংস, কত ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে থ্রু দিস, লাইক ব্যাংকের ডিপোজিট দিয়ে অনেকের ধ্বংস হয়ে গেছে। তাহলে আমাকে ক্যাপিটাল মার্কেট ছাড়া আমরা বড় বড় যে ইনভেস্টমেন্টের আলাপগুলো করলাম, টাকাটা আসবে কোত্থেকে? সো ফার বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট হয়েছে, পিপুল বরড ফ্রম দ্য হাই স্ট্রিট ব্যাংকস, রাইট? হাই স্ট্রিট ব্যাংক, হাই স্ট্রিট ব্যাংকের ডিপোজিট হচ্ছে শর্ট টার্ম, ওরা ল্যান্ডিং হচ্ছে লং টার্ম। এটা কি ফিজিবল কোনো প্রপোজিশন? এটা কি আপনারা মনে করেন এটা কাজ করে? আপনি শর্ট টার্ম নিচ্ছেন, লং টার্ম ল্যান্ডিং করছেন। হাই স্ট্রিট ব্যাংক, হাই স্ট্রিট ব্যাংকস আর নট সাপোজ টু ল্যান্ড লং টার্ম। তারা ট্রেড ফাইন্যান্স করবে, তারা হাউস হোল্ড ফাইন্যান্স করবে, there are various other areas, but long term investment has to come from mostly from capital market. আপনাকে ক্যাপিটাল মার্কেট থেকে আসতে হবে, আপনাকে ইকুইটি থাকতে হবে, আপনাকে বন্ড থাকতে হবে, আপনাকে ভেরিয়াস আদার ক্যাপিটাল প্রোডাক্ট থাকতে হবে, যেটার মাধ্যমে আপনার কস্ট অফ ফান্ড, এই যে বলছে 15% ইন্টারেস্ট দিয়ে, হাউ ইজ ইট ভাইবল? 15% ইন্টারেস্ট কোনো ব্যবসা চলতে পারে? অসম্ভব ব্যাপার। তারপরে ঘুষ দিতে হবে, এটা দিতে হবে, এরপরে তো কিছুই থাকবে না। এই জন্য আপনার অপশন থাকতে হবে, আপনি ক্যাপিটাল মার্কেটে গিয়ে ইকুইটি নেন, আপনি ক্যাপিটাল মার্কেট থেকে বন্ড ইস্যু করেন, কর্পোরেট বন্ড ইস্যু করেন, আপনার সোর্সিংটা ওইখান থেকে আপনার কস্ট অফ ফান্ড তো কমে যাচ্ছে। আর আপনি ইকুইটি যদি আনেন, আপনি যে বছর কম প্রফিট করবেন, আপনি কম ডিভিডেন্ড দিবেন, বেশি হলে বেশি ডিভিডেন্ড দেবেন, কোনো অসুবিধা নাই। এখানে সাধারণ মানুষের একটা পার্টিসিপেশন থাকে মার্কেটে। এবং বাংলাদেশ বর্তমানে যে জায়গায় আছে, আমরা হচ্ছে ফ্রন্টিয়ার মার্কেটের মধ্যে আছি। ক্যাপিটাল মার্কেট রাইট নাও উই আর ইন দ্য ফ্রন্টিয়ার মার্কেট। ফ্রন্টিয়ার মার্কেটের গ্লোবাল পোর্টফোলিও হচ্ছে কয়েক বিলিয়ন ডলার গ্লোবালি। বাট আমরা যদি ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে যেতে পারি, উইচ ইজ পসিবল, কিচ্ছু দরকার নেই। এসইসিকে রিফর্ম করে দেন, সেক্টর রিফর্ম করেন, স্টক মার্কেটগুলোর রেগুলেশন ডিরেগুলেট করে দেন। আপনি ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে যদি মুভ করতে পারি, you know how much money is available? Trillions and trillions of dollars of waiting to be invested globally. So that we have to graduate to the emerging market. Among that, inshallah, we can do, because যা রিফর্ম করেছে আমরাই করেছি, এগুলো আমি নিজে ইনভলভ ছিলাম। এই যে অনলাইন ট্রেডিং, এটা আমি করেছি। তারপরে CDBL, সেন্ট্রাল ডিপোজিটরি কোম্পানি, স্ক্রিপ্টলেস শেয়ার ব্যাংক, আমি নিজে করেছি এগুলো। So we have big plan for capital market, and I am getting, সুখবর আপনাদেরকে আমি দিচ্ছি, আমি সারা গ্লোবালি এত রেসপন্স পাচ্ছি ফ্রম দ্য ফান্ড ম্যানেজার্স গ্লোবালি। বলেছে স্যার আপনারা খালি রিফর্মগুলো খুলে দেন, ট্রান্সপারেন্ট করে দেন। We are sitting with money, don't know where to invest, we are looking for investment. এর মধ্যে আমাদের বাঙালি ছেলেরা কতগুলো আছে, তারা ফান্ড ম্যানেজ করতেছে $10 বিলিয়ন, 20 বিলিয়ন। আমাদের ছেলেরা গ্লোবালি ম্যানেজ করতেছে বিলিয়ন্স অফ ডলার। খুসরু ভাই, জাস্ট আমি কি চাই না বাংলাদেশে ইনভেস্ট করার জন্য? প্লিজ গিভ আস দ্য অপরচুনিটি। সো দ্যাট ইজ সামথিং দ্যাট উই নিড টু ব্রিং ইন লট অফ ফান্ড, যেটা ক্যাপিটাল মার্কেটে হবে, যেখান থেকে আমাদের লোকজন বড় করবে, বাইরের লোকও বড় করতে পারে। এবং এটা তো এই যে অ্যাসেট যে মানুষের বাড়ে, ইট ইজ অ্যানাদার রিফ্লেকশন থ্রু ক্যাপিটাল মার্কেট। এই যে বলেন যে আপনি মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার হচ্ছে, দিস আর দ্য অ্যাসেট অ্যাপ্রিসিয়েশন, আর তো কিছু না। ইটস নট দ্যাট তার টাকার বস্তা একটা থেকে 20টা বস্তা হয়নি। দিস ইজ দ্য অ্যাসেট অ্যাপ্রিসিয়েশন। So these are the market, you have to create this environment here.
So I think I've spoken for too long. Sorry about that. অনেক লম্বা হয়ে গেছে আমার বক্তৃতা। আর পলিটিশিয়ানরা যা হয় মাইকের সামনে দাঁড়ালে তো শেষ করতে পারে না, বুঝেন না? সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। বাট উই ক্যান গো অন অ্যান্ড দিস ইজ ভেরি ইউজফুল। আমরা সকলের ইনপুট নিচ্ছি and we are happy to receive as much input because we are looking for global best practices for Bangladesh in the future of Bangladesh. অতটুকু বলে আমি শেষ। Thank you.